নমস্কার বন্ধুগণ, আমি হলাম দেবেশ এবং আপনারা শুনছেন তিনমূর্তি অডিও। আজ আপনাদের জন্য একটি ভিন্ন স্বাদের গল্প, সৈয়দ মুস্তফা সিরাজের লেখা রাতের আলাপ। সৈয়দ মুস্তফা সিরাজ, তার জন্ম 14ই অক্টোবর 1930 সালে। তিনি প্রধানত গোয়েন্দা লেখক হিসাবেই খ্যাত। তিনি ছোট এবং বড়দের জন্য বহু গল্প লিখে গেছেন। তার কর্নেল রহস্য কাহিনী গল্পটি খুবই জনপ্রিয়। তার মৃত্যু হয় 4 সেপ্টেম্বর 2012 সালে। আজকের গল্পটি আমরা নিয়েছি দেশ পাবলিশার থেকে প্রকাশিত কিশোর রোমাঞ্চ অমনিভাস এই বইটি থেকে। গল্পের প্রধান চরিত্রে গল্পকার ও নতুন ভূত, গল্প পাঠে এবং গল্পের অন্যান্য চরিত্রে আমি দেবেশ। শুরু হচ্ছে রাতের আলাপ। রাত 10টা বাজলেই আমাদের পাড়ায় লোডশেডিং হবেই হবে। কাজেই রাতের খাবার শেষ করে মাদুর আর বালিশ নিয়ে খোলা ছাদে গিয়ে শুই। ঘুমটা বেশ আরামেই হয়। এ রাতে ছাদে শুতে গিয়ে চমকে উঠল। ছাদের কার্নিসের কাছে কালো একটা মূর্তি। সারা পাড়া আঁধার অন্ধকার। নিশুতি রাতে শুনশান নিরিবিলি ছাদে কালো হয়ে কেউ দাঁড়িয়ে থাকাটা কাজের কথা নয়। বাড়ির মালিক যখন আমি এবং এই ছাদও আইনত আমার, অতএব চোর না হয়ে যায় না। কিন্তু আজকাল চোরের আর সেই গো বেচারা চোর নয়। তাদের কাছে নাকি ছুরি, বোমা, পিস্তলও থাকে। চেঁচামেচি করলেই বিপদ। এই ভয়ে বললুম, কে 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 কে? আমি। চোর জবাব দিল মিনমিনে গলায়। তারপরে ফোঁস ফোঁস করে দুবার নাক ঝাড়ল। এতে আমার একটু সাহস হলো। বললুম, আমিটা কে? সেটাই তো বুঝতে পারছি না স্যার। তার মানে? আমার নাম কিছুই যে মনে পড়ছে না স্যার। আরো সাহস পেয়ে ধমক দিয়ে বললুম, চালাকি পেয়েছো? অন্যের বাড়ির ছাদে উঠে? দয়া করে কথাটা শুনুন আমার। কোনো কথা শুনতে চাইনি। তুমি ছাদে উঠলে কি মতলবে? আগে বিশ্বাস করুন। চুপ! চোরের হালচাল দেখে তখন আমার জোর বেড়ে গেছে। বললুম, নিশ্চয়ই তুমি পাইপ বেয়ে ছাদে উঠেছো চুরির মতলবে। দাঁড়াও, আমি চেঁচামেচি করে লোক জড়ো করছি। স্যার স্যার সে প্রায় ভাঙা গলায় কেঁদেই ফেললো। বিশ্বাস করুন, আমি চুরি করতে আসিনি। আমি কোসমিন কালেও চোর নই, চোরের মাস্তুত ভাইও নই। আমি একটা গোলমালে ফেঁসে গেছি স্যার। কান্নাকাটি শুনে বললুম, সত্যি বলছো তুমি চোর নও? না স্যার। তাহলে ছাদে উঠেছো কেন? কিভাবেই উঠেছো? আগে কিভাবে উঠেছি ঠিক মনে করতে পারছি না স্যার। ন্যাকা! বলি কি, নাম ধাম মনে পড়ছে না। অন্যের বাড়ির ছাদে কিভাবে উঠে এলো সেটাও নাকি মনে পড়ছে না। ওকে আঙুল তুলে শাসালাম, 1 মিনিট সময় দিচ্ছি। আসল কথা ফাঁস না করলে এইসা রাম চেঁচানি চেঁচাবো যে পাড়া শুদ্ধ লোক লাঠি সোটা নিয়ে এসে তোমায় রাম ঠ্যাঙানি ঠ্যাঙাবে। লোকটা বেজায় ঘাবড়ে গেল। এবার ভ্যাঁ করে কেঁদে বলল, ওরে বাবা, তাহলে যে আমি আবার মারা পড়বো। একটু খটকা লাগলো। বললুম, আবার মারা পড়বে মানে? কবার মারা পড়েছো হে? হ্যাঁ? আগে বেশি নয়, মোটে একবার। লোকটা এবার ফট ফট করে নাক ঝাড়ল। ওরে বাবা, ওই একবারেই যা কষ্ট পেয়েছি, আবার মরতে হলেই ওরে বাবা, ও ভাবলেই হয় কাটা দিচ্ছে। ব্যাপারটা কি খুলে বলো তো বাপু। ওর কাঁদাকাঁদি দেখে এবং এই সন্দেহজনক কথাবার্তায় আমি একটু ভড়কেই গিয়েছিলাম। বুঝলেন না স্যার? মোটেও না। আজ সন্ধ্যেবেলা আমি সম্ভবত গাড়ি চাপা পড়েছিল।
আমজা আমজা মনে পড়ছে একটু। বলো কি হে? তারপর 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 আর কি, মরে গেল। আকাশ থেকে পড়লুম একেবারে। মরে গেলে? মরেই যদি গেলে তাহলে এখানে এসে আমার সঙ্গে কথা বলছো কি করে? সেটাই তো বুঝতে পারছি না স্যার, এমনকি আমি কে সেটাও না। ওয়েট ওয়েট, তুমি বলতে চাইছো যে তুমি বলবেন না স্যার, বলবেন না স্যার, শুনলেই ভয় করে। ওদেরকে আমি ভীষণ ভয় পাই। এছাড়া জানেন তো, কানাকে কানার খোঁড়াকে খোঁড়া বলতে নেই। এতক্ষণে আমার গায়ে কাঁটা দিল। আসতে বললুম, তুমি ঠিকই বলছো, কিন্তু তুমি তো এখন ওদেরই একজন, অথচ তুমি ওদের ভয় পাচ্ছ। এ তো ভারী বিদঘুটে কথা বাপু। আমি যে সবটে ওদের একজন হয়েছি, নতুন হেলে যা হয়। আমার সন্দেহ ঘুচে গেল। তাহলে যা ভাবছি তাই। এখন মাথা ঠিক রাখা দরকার, সাবধানে কথা বলা উচিত। বললুম, দেখো ভাই, একটা কাজ করো, তুমি বরং পাকাপাকি একটা আস্তানা করে নাও কোথাও। আপনার ছাদটাও মন্দ না স্যার, বেশ নিরিবিলি। এই, তোমার মাথা ফাটা খারাপ নাকি? বরং ওই যে দেখছো চিনুবাবুর চিলে কটা, দেখতে পাচ্ছ তো? ওরে বাবা, হাসপাতালের মর্গ থেকে প্রথমে তো ওইখানেই গিয়েছিলুম। ওখানে যে একটা বড় বাবুর আস্তানা, যেমনি নম্ব চেহারা তেমনি গলার আওয়াজ, পিস্তল তুলে বলে পাকড়ো পাকড়ো। ওরে বাবা! বুঝেছি, চিনুবাবুর বাবা একসময় পুলিশের দারোগা ছিলেন। তাই মনে হলো দেখে, এই জন্যেই বলে স্বভাব যায় না বলে, পিস্তলটারও নয়। সে তো তোমারও যায়নি মনে হচ্ছে। তুমি কি ছিলে বলো তো বাপু? আগে সেটাও তো মনে পড়ছে না। বাহ, ট্যাক্সি চাপা পড়াটা মনে পড়ছে, চিনুবাবুদের চিলে কোঠায় যাওয়ার কথাও মনে পড়ছে, আর এই আসল কথাটা আর মনে পড়ছে না? কিছু কিছু মনে পড়ছে, আবার কিছু কিছু পড়ছে না, বুঝলেন না? এই সন্ধ্যে সন্ধ্যে মরেছি কি না, সব গন্ডগোল হয়ে তালগোল পাকিয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ, বেশ, এখন কি করতে চাও বলো? আর ঘুম পাচ্ছে। হ্যাঁ, আপনি শোন না, শুয়ে পড়ুন। আর তুমি? হ্যাঁ, বসে ভাবি, ভেবে দেখি আমি কে, তারপর একটা ঠিক করা যাবে। আপত্তি করে বললুম, সেটা কাজের হলো না, তুমি বরং অন্য কোথাও গিয়ে ভাবো। আমাকে কি ভয় পাচ্ছেন স্যার? বাবা, পাচ্ছে বই কি? ভয় পাবেন না দয়া করে, কারণ আমার নিজেকেই নিজের ভয় পাচ্ছে। কেন কেন? বুঝলেন না স্যার, টাটকা মরেছি, এখনো ধাতস্থ হয়নি কিছুই। দেখতে পাচ্ছেন না স্যার, এখনো অশরীরী পর্যন্ত হতে পারছি না। শরীরটাকে যতবার ছেড়ে ফেলার চেষ্টা করি, ততবারই এসে পেয়ে বসছে। সেই দুঃখেই তো কাটছিল তখন। চেষ্টা করে দেখো, হাই তুলে বললুম। তারপর মাদুরি বিছিয়ে বসলো ততক্ষণে। যার নিজেকে ভয় করছে তাকে আবার আমার ভয় পাওয়ার কোনো মানেই হয় না। লোকটা বলল, আপনি শুয়ে পড়ুন, দেখি কি করা যায়। অগত্যা আমি শুয়ে পড়লুম, কিন্তু কাঠ হয়ে এক চোখ রাখলুম ওর দিকে। লোকটা একটু পরে হঠাৎ জিমনাস্টিক শুরু করলো, ছোটাছুটি, দিগবাজি, শূন্যে চরকির মতন পা খেয়ে হরেক কসরত করে এক সময় থামলো। ফসফস করে নিঃশ্বাস ফেলতে লাগলো ক্লান্ত হয়ে। বললাম, ও হে, কি করছো হে? আপনি অদৃশ্য হওয়ার চেষ্টা করছি,
কিন্তু পারছি না কিছুতেই। আহা, পারবে পারবে, আবার শুরু করো। করবো, কিন্তু গলাটা যে শুকিয়ে গেল, বড্ড তেষ্টা। দয়া করে এক গ্লাস জল খাওয়াবে স্যার? হ্যাঁ তো খাওয়াবো, কিন্তু কথা দাও, অদৃশ্য হতে পারলেই এই ছাদ ছেড়ে চলে যাবে। দিচ্ছি স্যার, চলে যাব কোথাও? শুধু দিচ্ছি বললে হবে না, দিব্যি করো। তা কার নামে করবো স্যার? একটু ভেবে বললুম, বাবা মহাদেবের নামে। উনিই তো তোমাদের দেবতা, জানো না বুঝি? লোকটা বাবা মহাদেবের নামে দিব্যি করলো। আমি জল আনতে গেলাম। এক গ্লাস জল নিয়ে এসে ছাদে ডাকলো, কই হে, জল নাও। কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। আরও কয়েকবার ডাকাডাকি করে বুঝলুম ওর চেষ্টা সফল হয়েছে। তখন জলটা নিজেই খেয়ে শুয়ে পড়লুম নিশ্চিন্তে। কিন্তু লোকটা কে ছিল? অবশ্য সকালের কাগজে দুর্ঘটনার খবরে লোকটার নাম পেলেও পেতে পারি, কি বলেন? নমস্কার বন্ধুগণ, আমি হলাম দেবেশ এবং আপনারা শুনছেন তিন মূর্তি অডিও। আজ আপনাদের জন্য একটি ভূতের গল্প, সৈয়দ মুস্তফা সিরাজের লেখা আসল ভূতের গল্প। সৈয়দ মুস্তফা সিরাজ, তার জন্ম 14ই অক্টোবর 1930 সালে। তিনি প্রধানত গোয়েন্দা লেখক হিসাবেই খ্যাত। তিনি ছোটদের জন্য এবং বড়দের জন্য বহু গল্প লিখে গেছেন। তার কর্নেল রহস্য কাহিনী গল্পটি খুবই জনপ্রিয়। তার মৃত্যু হয় 14ই সেপ্টেম্বর 2012 সালে। আজকের গল্পটি আমরা নিয়েছি দেশ পাবলিশিং থেকে প্রকাশিত নির্ঝুম রাতের আতঙ্ক এই বইটি থেকে। গল্পের প্রধান চরিত্রে গল্পকার পদ ও পণ্ডিত মশাই। গল্প পাঠে এবং গল্পের অন্যান্য চরিত্রে আমি দেবেশ। শুরু হচ্ছে আসল ভূতের গল্প। ভূতের গল্প তো অনেকেই শুনেছ, কিন্তু দেখেছে কজন? যারা দেখেছে বলে তারা কিন্তু নকল ভূতই দেখেছে। আসল ভূত কি দেখা দেয়? বলবে ভূতের আবার আসল নকল আছে নাকি? আলবাত আছে। যেমন ধরো, দুপুর রাতে পাঁচিলের ধারে হঠাৎ দেখলে ঘোমটা পরে কে যেন দাঁড়িয়ে রয়েছে। ভীষণ ভয় পেয়ে চেঁচামেচি করে ঘরে ঢুকলে তখন বাবা গিয়ে দেখলেন খ্যান্টো পিসি দিনে কাপড় শুকোতে দিয়েছেন তারে। তোলা হয়নি, বাতাস বইছিল জোরে, কাপড়টা উড়ে গিয়ে জবা গাছের মাথায় জড়িয়ে গেছে। আর তাই দেখে হঠাৎ ভূত ভেবে বসে আছো। এই হলো নকল ভূত। নকল ভূত আমিও কি কম দেখেছি, কিন্তু সে গল্প শুনেও লাভ নেই, আমার বোকামিই ধরা পড়বে আর তোমরাও হেসে খুন হবে। নিজের বোকামির কথা কি আর কেউ বলতে চায়? আমি একবার একটা আসল ভূত দেখেছিলাম, একেবারে নির্ভেজাল আদি অকৃত্রিম ভূত। সেই ভূতের গায়ে অনায়াসেই বিশুদ্ধ এবং টাটকা বলে লেবেল এঁটে দেওয়া যায়, কিন্তু এখন যেমন সহজ বলে মনে হচ্ছে, আসল ভূতটা দেখার সময় মোটেও ব্যাপারটা সহজ ঠেকেনি। ওরে বাবা, সে বড় গোলমেলে ব্যাপার। আর সেই দৃশ্য মনে পড়লে আজও গায়ে রক্ত ঠান্ডা হয়ে যায়। তখন আমার বয়স মোটে 12 বছর, পড়ি ক্লাস 8-এ। আমাদের স্কুলটা ছিল দুটো গাঁয়ের মধ্যিখানের মাঠের একেবারে নিরিবিলি জায়গায়। চারিপাশে বড় বড় গাছ আর ঝোপঝাড়। পিছনের পুকুর পাড়ে কলকে ফুলের জঙ্গল ছিল। তার মাঝে ছিল মুক্তকেশীর মন্দির, ভাঙাচোরা কত কালের পুরানো মন্দির। সাপের ভয়ে ওদিকটায় ছেলেরা খুব কমই যেত। আমার এক সহপাঠী ছিল, নাম তার পোডো। কালো কুচকুচে চেহারা, বলিষ্ঠ গড়ন, খেলাধুলায়
খুব ঝোঁক ছিল ওর, কিন্তু পড়াশোনায় তেমন কিছু নয়। কোনো রকমে টেনে টুনে পাস করে যেত। আমার সঙ্গে পুডোর ভাব হওয়ার কারণ, ক্লাসে মাস্টার মশাই পড়া জিজ্ঞাসা করলে আমি ওকে ফিস ফিস করে বলে দিতাম। পরীক্ষার সময়টাও কথাই নেই, আমার খাতা থেকে টুকতে দিতাম। এতে আমারও লাভ ছিল। কারোর সঙ্গে ঝগড়াঝাটি হলে পুডো আমার পক্ষ নিত। তখন পাড়াগাঁয়ে প্রচণ্ড ম্যালেরিয়া জ্বরে উপদ্রব ছিল। মহামারীর মতন গা উজাড় হয়ে যাচ্ছিল এই রোগে। বার্ষিক পরীক্ষার কয়েকদিন আগে বেচারা পুডো ম্যালেরিয়ায় ভুকে মারা গেল। আমি একেবারে একা হয়ে গেলাম, যেন মন ভেঙে গেল। পড়াশোনাও যা করেছিল সব ভুলে গেলাম যেন। ইংরাজি আর বাংলা পরীক্ষাটাও কোনো রকমে দিল। তৃতীয় দিনে ভূগোল আর সংস্কৃত। ভূগোলটাও মোটামুটি হলো, কিন্তু সংস্কৃতের প্রশ্ন দেখে চক্ষু চড়ক গাছ হয়ে গেল। একে তো পণ্ডিত মশাইয়ের ক্লাসে বারংবার ফাঁকি দিয়ে এসেছি, তার উপর এই দেব ভাষায় ব্যাকরণ ব্যাপারটা আমার কাছে প্রচণ্ড হেয়ালি ঠেকেছে বরাবর। তখন শীতের বিকেল নেমেছে। স্কুলের পিছনের গাছপালায় ঘন ছাওয়ায় ঘরের ভেতরটা আবজা হয়ে এসেছে। তখন তো গায়ে বিদ্যুৎ ছিল না। আমি জানলার পাশের সিটে বসেছিলাম, প্রশ্নপত্র নিয়ে আকাশ পাতাল ভাবছি। হঠাৎ চোখের কোণ দিয়ে দেখলুম, হ্যাঁ, সে পুডোই বটে। পরনে খাকি হাফ প্যান্ট, গায়ে ময়লা একটা শার্ট, জানলার বাইরে ঝোপের কাছে দাঁড়িয়ে আছে এবং আমার দিকে তাকিয়ে চোখের ইশারা করছে। প্রায় চেঁচিয়ে উঠেছিলাম আর কি, ভয়ে নয় আনন্দে। কিন্তু তক্ষুনি মনে পড়ে গেল পুডো তো মারা গেছে। আর তেমনি সারা শরীর হিম হয়ে গেল। ভয়ে চোখ বুজে ফেললুম। সংস্কৃত পরীক্ষা। পণ্ডিত মশাই নিজেই গার্ড দিচ্ছিলেন ঘরে। বললেন, ও কি রে তপু, ধ্যান করছিস নাকি? চোখ খুলে কাঁচু মাচু করে মুখ খুলে বললুম, পোডো স্যার। পোদোর জন্য শোক প্রকাশ করছিস? এই বলে পণ্ডিত মশাই আকস্মিক হাসতে লাগলেন। ঘর শুদ্ধ ছেলেরাও আমার দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। পণ্ডিত মশাই তারপর হাসি থামিয়ে গর্জে উঠে বললেন, বন্ধুর জন্য শোক প্রকাশ পরে হবে, বুঝেছ? পণ্ডিত মশাই কিন্তু ভারী রাগী মানুষ। দেয়ালে মাথা ঠুকে দিতেন, নয়তো কান ধরে মার্চ করাতেন। তেমনি সব শাস্তি দিতেন আমাদের। তাই আর ওকে কিছু বলার সাহস হলো না। লেখার ভান করল, কিন্তু মনে অস্বস্তি। আবার একটু পরে চোখের কোণা দিয়ে জানলার দিকে তাকালো। কি আশ্চর্য, পুডোই তো ঝোপের মধ্যে দাঁড়িয়ে আছে এবং চোখ টিপে আমাকে ইশারা করছে। এবার স্পষ্ট দেখলুম তার হাতে একটা কাগজ। কাগজের দিকে ইশারা করে সে কিছু বলতে চাইছে যেন। কাঁপতে কাঁপতে বললুম, পোডো স্যার। পণ্ডিত মশাই এবার সোজা আমার কাছে এসে বাজ পড়ার মতন আওয়াজ দিলেন, রসিকতা হচ্ছে, রসিকতা পাষণ্ড। তখন গলা শুকিয়ে গেছে, বোবায় ধরেছে যেন। অতি কষ্টে বললুম, জল স্যার। তখন ক্লাসে ছাত্রদের জল খাওয়ানোর কোনো ব্যবস্থা ছিল না। বাইরে টিউবওয়েলে গিয়ে খেয়ে আসতে হতো। টিউবওয়েলটা ছিল খেলার মাঠের এক কোণায়। পণ্ডিত মশাই দাঁত খিঁচিয়ে বললেন, জল খাবে তো পোডো পোডো করছো কেন মূর্খ? যাও না, জল খেয়ে এসো। বাইরে গেলাম, কোথাও কেউ নেই। পরীক্ষার সময় আজকালকার মতন গার্জেনরা তখন স্কুলের আনাচে কানাচে গিয়ে দাঁড়িয়ে থাকতেন না। ভয়ে ভয়ে টিউবওয়েলের কাছে গিয়ে সেই ঝোপের দিকে তাকিয়ে দেখলুম, না, কেউ নেই ওখানে। এক হাতে টিউবওয়েলের হাতল চেপে অন্য হাতে জল খাওয়া ভারী কঠিন। হঠাৎ মনে হলো
হাতলটায় কেউ চাপ দিচ্ছে, গল গল করে জল পড়তেও দেখল। জলের তেষ্টা এত বেশি যে তেমন কিছু লক্ষ্য না করে জল খেতে থাকলো। জল খাওয়ার পর ভয়টা অনেকটা কেটে গেল। তখন মনে হলো নেহাত হয়তো চোখের ভুল। সেই সময় চোখ গেল মুক্তকেশী মন্দিরের দিকে। তেমনি আমার বুকটা কেঁপে উঠল। কি আশ্চর্য! পোডো মন্দিরের বারান্দা থেকে হাত ইশারা করে ডাকছে। মনে হলো তাহলে নিশ্চয়ই পোডো একেবারে মারা পড়েনি। তার মানে শ্মশানে গিয়ে যেভাবেই হোক বেঁচে উঠেছিল, কিংবা কোনো সাধু সন্ন্যাসীর দয়ায় প্রাণ ফিরে পেয়েছে। আমাদের খবরটা কোনো কারণে হয়তো জানানো হয়নি। ছেলে মানুষের বুদ্ধিতে এভাবেই ব্যাপারটাকে ব্যাখ্যা করলুম। মরিয়া হয়ে মন্দিরের জঙ্গলে ঢুকে পড়লুম। সামনে গিয়ে চিৎকার করে বললুম, পোডো, তুই বেঁচে আছিস? পোডো ঠোঁটে আঙুল রেখে ইশারায় চুপ করতে বলল। তারপর বারান্দার উপর থেকে একটা ভাঁজ করা কাগজ ফেলে দিল। কাগজটা খুলে দেখি সংস্কৃত প্রশ্নের কতকগুলো উত্তর লেখা রয়েছে। ঠিক এইগুলোই আমার জানা ছিল না। কাগজে গোটা গোটা অক্ষরে লেখা উত্তরগুলো প্রাণপণে মুখস্থ করতে থাকলো। ওর বাঁচা মরা ব্যাপারটা তখন মাথায় আর নেই। পরীক্ষা বলে কথা, একটু পরেই আচমকা কে যেন আমার কান ধরে ফেললো। তেমনি আটকে উঠে দেখলাম পণ্ডিত মশাই চেরা গলায় চিৎকার করে উঠল, ওরে হতচ্ছাড়া টস্কর কুটবুদ্ধি কুষ্মাণ্ড, পড়াশোনার ফাঁকি দিয়ে এমনি করে চুরির রাস্তা ধরেছ? কাঁদো কাঁদো স্বরে বলল, না স্যার, চাপড়াও, স্টপ টু হও টস্কর বালক। পণ্ডিত মশাই আমাকে সেই কাগজটা শুদ্ধ হির হির করে টেনে নিয়ে চললেন। ক্লাস 8-এ ফেল করেছিলাম সেবার, সেই পোডোর ভূতের জন্যই। কিন্তু কেউ কি সেই কথা বিশ্বাস করলো? বাবা বলেছিলেন, তা পড়াশোনা করবে না, তা টুকলিফাই করা ছাড়া উপায় কি? ধরা পড়ে বেচারা পোডোর ঘাড়ে চাপাচ্ছে। কিন্তু কাকে বোঝাবো ব্যাপারটা কতটা সত্য? আমি বলেছিলুম, কিন্তু হাতের লেখাটা তো আমার নয়, পোডোর লেখা ওটা, মিলিয়ে দেখো না। শুনে দাদা বলেছিলেন, হতভাগা, অসুস্থ হওয়ার আগে পোডো তোর কাছ থেকে সংস্কৃত মানে বইটা নিয়ে গেছিল না? আমি দেখেছি। বইটা ফেরত আনার পর ওটার মধ্যে পোডোর হাতের লেখা একটা কাগজ ছিল। চালাকি করিস নে। হ্যাঁ, আমি কিন্তু দেখিনি কোনো কাগজ। যাকে যা হওয়ার তো হয়েছে। এই গল্পটা এতদিন কাউকে বলিনি। বললেই তো বলবে নিজের টুকলিফাই করে ভূতের ঘাড়ে বদনাম চাপানো হচ্ছে। মহা ধরি বা ছেলেরে বাবা। নমস্কার বন্ধুগণ, আমি হলাম দেবেশ এবং আপনারা শুনছেন তিনমূর্তি অডিও। আজ আপনাদের জন্য একটি বিশেষ গল্প, সত্যজিৎ রায়ের লেখা অবিরাম। গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় 1991 সালে। প্রধান চরিত্রে শঙ্করবাবু এবং অবিরামের চরিত্রে আমি দেবেশ। শুরু হচ্ছে সত্যজিৎ রায়ের লেখা অবিরাম। তোমার নাম কি? অভিরাম সাউ বাবু। তা তোমার বাড়ি কোথায়? উলুইপুর গায়ে বাবু, উড়িষ্যা। বেশ, তা তোমার বাড়িতে আছে কে? আমার দাদা আছে, বৌদি আছে, 2 ভাইপো আছে। তা তোমার বাড়ি যেটা হয় না? কালে ভদ্রে বাবু, আমি তো সংসার করিনি। ধান জমি আছে কিছু, সেটা দাদাই দেখে। তা তুমি বাড়ি গেলে বদলি দিয়ে যাবে তো? নিশ্চয় নিশ্চয়।
তবে সে দরকার আর হবে না আমার বাবু, হলে বদলি দিয়ে যাব নিশ্চয়। বদলির কথা কেন উঠলো সেটা বলছি তোমায়। তা আমার সন্ধেবেলা একা থাকতে ভয় হয়। তা আমার ভূতের ভয় আছে। আমি রান্নার লোক যাকে পেয়েছি সে ঠিকই সন্ধ্যাবেলা রান্না করে দিয়ে চলে যাবে, তখন আমার কাছে আর একজন লোক থাকা চাই, মানে বুঝতেই পারছো ব্যাপারটা। সে নিয়ে আপনি চিন্তা করবেন না বাবু, ও হয়ে যাবে। আমার নিজের মনে কোনো ভূতের ভয় নাই। বেশ, ঠিক আছে অবিরাম। লোকটিকে বেশ ভালোই লাগলো শঙ্করবাবুর। 40-এর কাছাকাছি বয়স, বেশ হাসি খুশি চালাক ছোটোর চেহারা। স্টেট ব্যাংকের কর্মচারী শঙ্করবাবু এই 7 দিন হলো বদলি হয়ে পশ্চিম বাংলা আর উড়িষ্যার বর্ডারের এই ছোট শহর কাঞ্চনতলায় এসেছেন। নিজে একা মানুষ, দুখানা ঘর সমেত একতলা এক ছোট্ট বাড়ি পেয়েছেন। তাতে তার চলে যাবে, তবে বাড়ির পরিবেশ নিরিবিলি, তাই একজন চাকর সবসময় থাকা দরকার। শঙ্করবাবুর ভূতের ভয়টা একটা খাঁটি ভয়। অনেক বছর ধরে অনেক চেষ্টা করেও সেটা আর কাটিয়ে উঠতে পারেননি। অভিরামকে শঙ্করবাবুর দিনে দিনে বেশ ভালো লাগতে লাগলো। এমনি কাজ তো ভালো করেই, তার সঙ্গে খাটতেও পারে খুব। আর সন্ধেবেলা সে সত্যিকারে শঙ্করবাবুকে সঙ্গ দেয়। আর একটা জিনিস শঙ্করবাবুকে অবাক করে, সেটা হলো অভিরামের গল্পের স্টক। সে বলে যে সব গল্প সে তার ছেলেবেলায় তার দিদিমার মুখে শুনেছে, উড়িষ্যার অফুরন্ত রূপকথা আর উপকথা। অভিরাম ভূতের গল্প বলার মন্ত্রণাও শঙ্করবাবুকে দিয়েছেন, কিন্তু শঙ্করবাবু তাতে আমুলই দেননি। আমি কিন্তু অনেক ভূতের গল্প জানি বাবু, বলল অভিরাম। তা হোক, কিন্তু ওই জিনিসটা তুমি বাদই দাও। তা বেশ বাবু, তাই হোক। তবে যদি কোনো দিন মনে হয় ভূতের ভয় কাটিয়ে উঠতে পেরেছেন, তো আমায় বলবেন, তখন আমি আপনাকে ভূতের গল্প শোনাবো। দেখবেন কেমন মজাদার গল্প। তা তুমি নিজে ভূত মানো অভিরাম? আমার আর মানার না মানার কি আছে বাবু, ভূত থাকলে আছে, না থাকলে নেই, ব্যাস ফুরিয়ে গেল। তবে হ্যাঁ, ভূত মানেই যে খারাপ লোক হবে এটা আমি মনে করি না। ভালো ভূত হলে খেটি কি। কথা আর বেশি আগালো না। এই ঘটনার 3 মাস পরে এক বর্ষাকালের সকালে অভিরাম শঙ্করবাবুর কাছে এসে বলল, বাবু, দাদার কাছ থেকে চিঠি পেয়েছি। বেশি বর্ষা হওয়ার ফলে আমাদের ফসলের বড্ড ক্ষতি হয়েছে। দাদা একা সামলাতে পারছেন না, আমাকে 3-4 দিনের জন্য যেতে দিতে পারবেন বাবু? শঙ্করবাবু এই অবস্থায় না করতে পারলেন না। আচ্ছা, বুঝলাম। কিন্তু তুমি যে যাবে, লোক দিয়ে যাবে তো? নিশ্চয় নিশ্চয়, ভালো লোক দেব। তবে সে বোধহয় আমার মতন কথা বলতে পারবে না। তা হোক, সন্ধ্যাবেলাটা আমাকে একটু সঙ্গ দিতে পারলেই হলো। তা খুব পারবে। আপনি যতক্ষণ না ছুটে যাচ্ছেন ততক্ষণও আপনার কাছেই থাকবে। অভিরাম চলে গেল। 3 দিন পরে
শঙ্করবাবু এক পোস্টকার্ড পেলেন তার ভিট্টের কাছ থেকে। খবর ভালো নয়, আরও 3 দিন লাগবে সামাল দিতে, তারপরে অভিরাম ফিরবে। শঙ্করবাবু কি আর করেন, এদিকে বদলি চাকরটিকে তার বিশেষ পছন্দ নয়। মুখটা যেন বড় বেশি গোমরা, যদিও কাজ করে ভালোই। আকাশবাণী কলকাতা। খবর পড়ছি অনুপম মুখার্জি। আজকের বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী বলেছেন বন্যার ত্রাণের জন্য তিনি আরো কড়া ব্যবস্থা নেবেন। পরের দিন সকালে রেডিওতে খবর শুনে শঙ্করবাবু স্তম্ভিত। তার চাকরের গাঁ এবং তার চারিপাশে বেশ অনেকখানি এলাকা জুড়ে প্রচণ্ড ঝড় বৃষ্টির ফলে হাজার হাজার লোক মারা গেছে এবং আরও অনেক বেশি লোক গৃহহীন। শঙ্করবাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এই অবস্থায় কি করা উচিত তা তিনি স্থির করতে পারলেন না। চিঠি লিখে লাভ নেই, অভিরামও যে লিখতে পারবে এমন কোনো ভরসা নেই। অভিরামের বদলি নিতাইও এই ব্যাপারে কিছু সাহায্য করতে পারল না। রাত 10টা পর্যন্ত বাবুকে সঙ্গ দিয়ে নিতাই উঠে পড়ল। শঙ্করবাবু একা তার শোয়ার ঘরে প্রবেশ করলেন। বিছানায় শুয়ে বুঝলেন যে তার ঘুম আসার সম্ভাবনা কম। অভিরামের অভাব তিনি তীব্রভাবে অনুভব করছেন। ক্রমে রাত নির্ঝুম হয়ে এলো। একটানা ঝিঁঝি ডেকে চলেছে। এবার তার সঙ্গে শিয়ালের ডাক যোগ হলো। হুয়া আবার ক্যা? শঙ্করবাবুর মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে। ভূতের ভয়ে এর মধ্যেই তার সিদ্ধারা বেয়ে ঢেউ খেলে চলেছে। ওটা কি? পায়ের শব্দ না? শঙ্করবাবু বুঝলেন তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বাবু, বাবু! সে কি? এ যে অভিরামের গলা। ও অভিরাম নাকি? চাপা গলায় প্রশ্ন করলে শঙ্করবাবু। হ্যাঁ বাবু, আমি ফিরে এসেছি। আমার ধরে প্রাণ এলো অভিরাম, দাঁড়া দরজা খুলি। না বাবু, খুলবেননি। মানে? খুললে কিছু দেখতে পাবেননি। সে কি? আমি অভিরাম বাবু, কিন্তু আসল অভিরাম নই। আমি অভিরামের ভূত। আমায় বন্যায় টেনে নিয়ে গেছে বাবু। আমি আর বেঁচে নেই। কোনো উত্তর নেই শঙ্করবাবুর দিক থেকে। কি বাবু, শুনলেন আমার কথা? তবু কোনো উত্তর নেই। আবার ডাক এলো বাইরের অন্ধকার থেকে। বাবু, বাবু! এবার কথা এলো বাড়ির ভেতর থেকে। তা তোকে কিভাবে দেখতে পাবো? শুধু একটা ব্যাপার হলে পারবেন। কে? আপনিও যদি ভূত হন। তা সে আর তোকে বলছি কি? তুই ভূত হয়েছিস শুনেই তো আমার আত্মারাম খাঁচা চারা হয়ে গেছে। আমার দেহ ওই পড়ে আছে খাটের ওপর, আর দৃষ্টি ঘরের ছাদের ওপর। দেহে প্রাণ নেই। তবে চলে আসুন বাবু। এই এলুম বলে আমাকে গল্প শোনাতে পারবি? ভূতের গল্প? কারণ এখন আর ভয় নেই।
বাকি মরণটা গল্প শুনে কাটিয়ে দেব, কি বলিস? যা বলেছেন বাবু। নমস্কার বন্ধুগণ, আমি হলাম দেবেশ এবং আপনারা শুনছেন তিন মুক্তি অডিও। আজ আপনাদের জন্য একটি মজার গল্প, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বলাইবাবু। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তার জন্ম 1935 সালে 2রা নভেম্বর। আজকের আধুনিক যুগে এক বিখ্যাত সাহিত্যিক হিসাবে তিনি পরিচিত। বড়দের এবং ছোটদের বহু গল্প লিখেছেন। বড়দের জন্য তার লেখা দূরবীন, ঘুণ পোকা, মানব জবিন, জাউ পাখি উল্লেখযোগ্য দাবি রাখে এবং ছোটদের জন্য মনোজদের অদ্ভুত বাড়ি, নবীগঞ্জের দৈত্য, ঝিলের ধারের বাড়ি প্রভৃতি খুবই জনপ্রিয়। তার একাধিক উপন্যাস থেকে ছবিও তৈরি হয়েছে, যার মধ্যে পাতালঘর, গোসাই বাগানের ভূত এবং মনোজদের অদ্ভুত বাড়ি উল্লেখযোগ্য। আজকের গল্পটি আমরা নিয়েছি দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কিশোর চোর ও হাসি গল্প সমগ্র এই বইটি থেকে। প্রধান চরিত্রে বলাইবাবু এবং ধর্মদাস ঘোষ। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি দেবেশ। শুরু হচ্ছে বলাইবাবু। বাহ 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 বাহ, আপনার কুকুরটি কিন্তু ভারী সুন্দর বলাইবাবু। হ্যাঁ, কুকুর কোথায়? কুকুর ওই তো আপনার পিছনে দাঁড়িয়ে লেজ নাড়ছে। আমার পিছনে? হ্যাঁ, না মশাই, ওটা আমার কুকুর নয়। ইস, দেখুন তো, আপনার কুকুর মনে করে গতকালও যে ওকে আমি লেরো বিস্কুট কিনে খাইয়েছি। বিস্কুটের আজকাল যা দাম হয়েছে কহতব্য নয়। পয়সাটা কি তবে জলেই গেল? কিন্তু মশাই, আমার কুকুর মনে করে ওকে লেরো বিস্কুট খাওয়াতে গেলেন কেন? আমার কুকুরকে লেরো বিস্কুট খাওয়ানোর আপনার কি লাভ? আছে আছে, ও আপনি বুঝবেন না, সামান্য একটা লেরো বিস্কুটই তো। তবে ও কিন্তু গতকালও আপনার পিছু পিছু বাজার অবধি গিয়েছিল, পরশু দিনও, এমনকি তার আগের দিনও। অবাক কাণ্ড, কুকুরটা রোজ আমার পিছু নেয়, আমি তো তা জানতাম না। আমার যতদূর মনে হয় কুকুরটা লোক চেনে। আপনি যে একজন মহান লোক তা কুকুরটা বুঝতে পেরেছে। আমি মহান লোক? তা মশাই, মহান কথার মানে কি দাঁড়াচ্ছে তা বুঝিয়ে বলতে পারবেন? জীবনে কখনো কেউ আমাকে মহান বলেনি, শুনে বড় অবাক লাগছে। কি যে বলেন বলাই বাবু, মহান কথাটার জন্মই তো হলো আপনার জন্য। ও কথাটা আর কারোর গায়ে ফিটই করে না, কিন্তু আপনার গায়ে একদম মাপে মাপে বসে যায়। বটে? হ্যাঁ, তা নয়, সবাই জানে আপনার মানুষের জন্য প্রাণ কাঁদে। আপনি দু হাতে গরিব দুঃখীকে বিলিয়ে দেন। আপনি মানুষের বিপদ দেখলে ঝাঁপিয়ে পড়েন, নিতান্ত সামান্য মানুষকেও সম্মান দিয়ে কথা বলেন। আর জীবজন্তুর প্রতি আপনার প্রেম তো সর্বজনবিদিত। চিন্তায় ফেলে দিলেন মশাই, আমি মানুষকে নিয়ে মোটেই মাথা ঘামাই না। বাড়িতে ভিক্ষু গেলে তাড়িয়ে দেওয়া হয়, কারণ অধিকাংশ ভিক্ষুকই প্রফেশনাল নিষ্কর্মা। মানুষ নিজের দোষে বিপদে পড়ে বলে আমি কারোর বিপদে আপদে বোকার মতন ঝাঁপিয়ে পড়ি না। আর অধিকাংশ মানুষই সম্মান পাওয়ার যোগ্য নয় বলে তাদের আমি পোকামাকড়ের থেকে বেশি মনে করি না। আরও একটা কথা, কুকুর, বেড়াল ইত্যাদি নানান রোগ জীবাণু বহন করে বলে আমি তাদের সযত্নে এড়িয়েই চলি। আহা বলাই বাবু, এসবও তো বিবেচকের মতোই কাজ। আর তাতে আপনার মহান হতে আটকাচ্ছে কিসে?
তাতেও আটকাচ্ছে না। তাজ্জব করলেন মশাই। আগে 2-4টে গুণ বাদ গেল ক্ষতি নেই। আহা, বলুন না, গান্ধীজি কি ফুটবল খেলতে পারতেন? বোধ হয় না, কিন্তু হঠাৎ এ কথা কেন? হ্যাঁ, আগে বিদ্যাসাগর মশাই কি গান জানতেন? জানি না তো। জানবেন নাই তো? রবি ঠাকুর কি ক্যালকুলাস জানতেন? তা না জানাই সম্ভব। হ্যাঁ, তা বলে কি তারা মহান নন? তা বটে। তাহলে আপনি আমাকে মহান বানিয়ে ছাড়বেন? আগে না, আমি বলতে চাইছিলাম যে আপনি মহান হয়েই জন্মেছেন। তা আপনি যতই নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করুন, আর এটাও আপনার নিশ্চয়ই জানা আছে যে নিজেকে তুচ্ছ জ্ঞান করা মহানদেরই লক্ষণ। আমি মশাই নিজেকে মোটেও তুচ্ছ মনে করি না। আমি বিলক্ষণ জানি যে আমি একটা বড় কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর, যে জন্য যথেষ্ট অহংকার আছে আমার। বলাই বাবু, ও অহংকারও আপনাকে মানায়। আচ্ছা মশাই, আপনি তো গায়ে পড়ে অনেক কথাই বলছেন, কিন্তু আপনাকে তো আমি চিনি না। আপনি কে বলুন তো? কি যে বলেন, আমাকে চিনতে যাবেন কোন দুঃখে? উঁচু সার্কেলের লোকেদের কাছে দেয়ার মতন পরিচয় তো আমার নয়। সে তো আপনার হাব ভাবে, চেহারা আর পোশাক দেখেই বোঝা যাচ্ছে। তবু নাম ধাম জেনে রাখা ভালো। আগে আমার নাম ধর্মদাস ঘোষ। হ্যাঁ, তা কি করা হয় তয়? ওই সামান্য একটু ডাক্তারি করে থাকি, হোমিওপ্যাথি। বাহ, তা মন্দ কি? হোমিওপ্যাথিদের তো আজকাল বেশ প্রসার শুনছি। তা আগে কিছু কিছু মানুষ ভাগ্য নিয়ে জন্মায়, তারা যাতেই হাত দেয় তাতেই সোনা ফলে। তবে কি না হোমিওপ্যাথিতে আমি সেই রকম সুবিধা করে উঠতে পারিনি, তাই ওর সঙ্গে একটু জ্যোতিষ চর্চাও করে থাকি। ওরে বাবা, আপনি জ্যোতিষীও নাকি? যে আগে, ওই যে বললাম, কপাল ভালো থাকলে সব কিছুই হাতযশ হয়, কিন্তু আমার জ্যোতিষবিদ্যাতেও তেমন কদর হয়নি। এবার বলুন তো ধর্মদাস বাবু, আজ গায়ে পড়ে এই খেজুর করার উপায়টা কি? আগে গত কয়েকদিন ধরে আপনাকে ফলো করছি। ফলো করছেন? আশ্চর্য ব্যাপার। ফলো করছেন কেন? আগে পদাঙ্ক অনুসরণও বলতে পারেন। ভাবলাম কৃতবিত্ত লোক আপনি, বিশাল ডিগ্রি, বিশাল চাকরি, বিশাল নামডাক, তা আপনার হাওয়া বাতাস গায়ে লাগলেও উপকার আছে। তাই রোজই আপনি যখন আর 5 জনের মতন বাজার করতে বেরোন, তখন আমি আপনার পিছু নিই। কারো পিছু নেওয়াটা যে অভদ্রতা সেটা নিশ্চয় জানেন। যে আজ্ঞে। এর জন্য আপনাকে আমি পুলিশে দিতে পারি, তা জানেন? পারেন বই কি, মান্যগণ্য লোক আপনি, পুলিশকে ডাকলে তারা ধেয়ে আসবে। উটকো লোক আমি, কি উদ্দেশ্যে ফলো করছি এটাও তো ভাবার বিষয়। যাকগে, আমি পুলিশ ডাকছি না, আপনিও আর আমাকে ফলো করবেন না। আগে তবে ওই কুকুরটাও কিন্তু আপনাকে রোজই ফলো করে। তা কুকুরটা কেন ফলো করে তা আমি জানি না, তবে তার উদ্দেশ্য ততটা সন্দেহজনক নাও হতে পারে। যে আজ্ঞে, আপনি বিবেচক মানুষ। আপনার কি আর কিছু বলার আছে? তেমন কিছু নয়, না বললেও চলে। আপনার হাতে হয়তো তেমন সময়ও নেই, ব্যস্ত মানুষ আপনি। বাজার করে এসে চট করে খেয়ে হয়তো অফিসের দিকে রওনা হবেন। আজ অবশ্য শনিবার, আপনার ছুটি, তা হলেও হয়তো বিকালের ফ্লাইটে সিঙ্গাপুর বা লন্ডন যাওয়ারও আছে, কিংবা নিদেন দিল্লি টিল্লি। হ্যাঁ, আচ্ছা, সিঙ্গাপুর? হ্যাঁ, খবর টবর রাখেন দেখছি। হ্যাঁ, কি যে বলেন, হোমরা চোমরা লোকেরা যা করে তাই খবর। এমনকি হেমন্ত আগরওয়ালের সঙ্গে পার্টিতে একটু আপডাল হয়ে কথা বললেও খবর।
কিংবা দুবাইয়ের নটবর লালের সঙ্গে চোখাচোখি হলেও খবর। কি 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 বললেন? আগে কিছু নয়, বড্ড বেশি কথা বলে ফেলি বলে আমার গিন্নিও আমাকে প্রায় বকাঝকা করেন। আমাদের কথার দামই বা কি বলুন। দাঁড়ান দাঁড়ান, বেশি কথা বলেন বটে, কিন্তু হেমন্ত আগরওয়াল বা নটবরলালের নাম তো আপনার জানার কথা নয়। আগে বলেন কি বলাই বাবু, এ নাম কি সত্যিকারে কেউ আছে নাকি? আমি তো জীবের ডগায় যা এলো বলে ফেললুম। না মশাই না, ব্যাপারটা এখন আমার কাছে ততটা সহজ মনে হচ্ছে না। ধর্মদাস বাবু, এবার একটু ঝেড়ে কাশুন তো। এই এই দেখো ফ্যাসাদ, কি বলতে কি বলে ফেলেছি। আপনি হয়তো আমার ওপর অসন্তুষ্ট হলেন। বড় মানুষরা রেগে গেলে যে আমাদের মতন চুনোপুটিদেরও ঘোর বিপদ। তা ধর্মদাস বাবু, ব্যাপারটা একটু সিরিয়াস কিন্তু। না না বলাই বাবু, আমি আসলে আপনার ভালোর জন্যেই বলতে এসেছিলুম যে আপনি একজন গণ্যমান্য লোক। আপনার কোনো অস্বস্তির কারণ ঘটুক এটা আমি চাই না। তা অস্বস্তিটা কিসের? এই যে ওই কুকুরটা আর আমি আপনাকে রোজ ফলো করি, কিন্তু আপনি তা টের পান না। এটা যেমন অস্বস্তি, তেমনি এই আমাদের মতন আরো জোনা দুয়েক আপনার পিছু নেয় রোজ। একজন ওই যে দেখছেন, ওই 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 যে পানের দোকানে দাঁড়িয়ে পান খাচ্ছে, মোটা সোটা ধুতি আর শার্ট পরা। আর একজন ওই যে দেখুন দিয়ালের পোস্টার পড়ছে, লম্বা রোগা মতন। আশ্চর্য, ওরা আমাকে রোজ ফলো করে, ঠিক জানেন? আগে তবে হয়তো ওরা চাকরির উমেদার, কিংবা ট্রেন্ডার দিতে চায়, কিংবা হয়তো কোনো ধান্দা আছে, কিংবা এও হতে পারে ওদের কোনো উদ্দেশ্যই নেই। না মশাই, ভাবিয়ে তুললেন। আপনাদের তো এমনিতেই ভাবনা চিন্তা অবধি নেই, সর্বদাই নানা রকম সমস্যার মোকাবিলা করছেন। বড় কোম্পানি হলে যা হয় আর কি। তাই আমি ভাবলাম বলাই বাবুর মতন একজন মহান মানুষকে সব দিক দিয়ে রক্ষা করাই আমার কর্তব্য। বিশেষ করে এখন হয়তো আপনি 30-32 কোটি টাকার একটা ডিল নিয়ে ভারী ভাবনায় আছেন। হয়তো বড় বড় নানান ইনভেস্টমেন্ট নিয়ে চিন্তায় পড়েছেন। হয়তো 2-3টে শত্রু কোম্পানি আপনাকে নানান ফাঁদে ফেলার চেষ্টা করছে। সব সময় যাকে এত সমস্যা নিয়ে ভাবতে হয়, তার কি এসব ছোটোখাটো ব্যাপারে নজর থাকে? দাঁড়ান মশাই দাঁড়ান, 30-32 কোটি টাকা ডিলের কথা আপনি জানলেন কি করে? এবং আর যা যা কথা বললেন সেগুলো তো খুব একটা আন্দাজে ঢিল ছোড়েননি দেখছি। তা ধর্মদাস বাবু, আপনি আসলে কে বলুন তো? আগে আমি বললাম যে আমি একজন হোমিওপ্যাথ এবং জ্যোতিষী, বলিনি আপনাকে? বলছেন বটে, কিন্তু সেটা তো বিশ্বাসযোগ্য নয়। আমাকে বিশ্বাস করা উচিতও নয়। আমি প্রয়োজনে এবং অপ্রয়োজনও মিথ্যে কথা বলে থাকি। তবে কিনা মিথ্যে কথার ফাঁকে ফাঁকে 2-4টে সত্যি কথা ঢুকে যায়, চালের কাঁকড়ের মতোই আর কি, যেগুলো বেছে বের করাই মুশকিল, বুঝলেন না? আপনি কি চান স্পষ্ট করে বলবেন? ওরে বাবারে, আমার কাছে চাইবার মতন মুখ বা যোগ্যতা কোনোটাই কি আমার আছে? জানি আপনি এক মহান মানুষ, চাইলেই দিয়ে ফেলবেন, কিন্তু দেখুন চাওয়ার জন্য তো বুকের পাটা লাগে। আমাদের মতন নগণ্য মানুষের তো ওটারই অভাব কিনা। নগণ্য কিনা জানি না, তবে আপনি অতি বিপজ্জনক লোক। হ্যাঁ, কি যে বলছেন বলাই বাবু, বিপজ্জনক হতে গেলেও কিছু এলেম চাই। আমার তো বাড়িতে বেড়ালটাও গ্রাহ্য করে না,
সংসারে আমার কোনো সম্মানই নেই, ছেলেপুলেদের শাসন করার মতন ব্যক্তিত্বই আমার নেই। আর সেই জন্যই দেখুন না, ছেলেটাকে কত করে বললাম, ওরে চাকরি বাকরির যা অবস্থা বাজারে, একটা লাইন ধর, তা সে বাপের কথা গ্রাহ্যই করলো না। তা ছেলে বেকার বুঝি? বেকার বলে বেকার, বসে বসে বাপের অন্ন ধ্বংস করছে। কি পাস করেছে আপনার ছেলে? হ্যাঁ, সে আর বলবেন না, টেনে টুনে ইংরাজিতে MA করেছে, আর একটু কম্পিউটারটা নিয়ে ঘাঁটাঘাঁটি করে আর কি। ও আচ্ছা, ঠিক আছে, কাল সকালে 10টায় যেন সে আমার অফিসে গিয়ে দেখা করে। এ বাবা, না 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 না, সেটা কি উচিত কাজ হবে? আপনি ব্যস্ত মানুষ। তা আপনি কি জানেন, আপনি ওটি ঘোরের লোক। কেউ কেউ বলে বটে কথাটা, আমি ভাবি বড় বড় ঘোরেলদের তুলনায় আমি তো নস্যি। চারিদিকে চেয়ে দেখুন না, ঘোরেলদের কেমন রমরমা। ঘোরেলরাই তো দেশ চালাচ্ছে, তারাই তো ব্যবসা বাণিজ্য সামলাচ্ছে, তারাই 5 জনের ওপর ছড়ি ঘোরাচ্ছে। এরকম উঁচু জাতের ঘোরেল হলেও না কথা ছিল। হ্যাঁ, বুঝেছি। আর আত্মগ্লানিতে ভুগবেন না ধর্মদাস বাবু, আপনার ছেলের চাকরিটা হয়ে যাবে। আপনি মহান মানুষ বলাই বাবু। যে আজ্ঞে ধর্মদাস বাবু। শেষ হলো। নমস্কার বন্ধুগণ, আমি হলাম দেবেশ এবং আপনারা শুনছেন 3 মূর্তি অডিও। আজ আপনাদের জন্য লীলা মজুমদারের লেখা পেনেটিতে। লীলা মজুমদার, তার জন্ম 26শে ফেব্রুয়ারি 1908 সালে কলকাতায় জ্যাঠামশাই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়িতে। তিনি বরাবর মেধাবী ছাত্রী ছিলেন এবং BA ও MA পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। তার লেখা উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য হলদে পাখির পালক ও বক বট পালা। এছাড়াও তিনি অনেক উপন্যাস লিখেছেন। তার মৃত্যু হয় 5ই এপ্রিল 2007 সালে। এই গল্পটি আমি নিয়েছি সব ভুতুড়ে এই বইটি থেকে। পেনেটিতে প্রধান চরিত্রে গল্পকার ও শিবু, গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি দেবেশ এবং মেজ মাসিমার চরিত্রে পায়েল। শুরু হচ্ছে পেনেটিতে। পেনেটিতে একেবারে গঙ্গার ধারে আমার বড় মামা একটা বাড়ি কিনে বসলেন। শুনলাম বাড়িটাতে নাকি ভূতের উপদ্রব, তাই কেউ সেখানে থাকতে চায় না। সেই জন্য বড় মামা ওটাকে খুব সস্তাতেই পেয়েছিলেন। যাকে বিয়ে টিয়ে করেননি আর আপত্তি করার লোকও ছিল না। মেজ মাসিমা একবার বলেছিলেন বটে, নাই বা কিনলে দাদা, কিছু নিশ্চয়ই আছে, নইলে কেউ থাকে না কেন? বড় মামা রেগে মেগে বাড়ির কাগজপত্র সই করবার আগে ওদের কুস্তির আড্ডার 2 জন সন্ডাকে নিয়ে সেখানে দিব্যি আরামে দুরাত কাটিয়ে এলেন। সন্ডাদের অবশ্যই সব কটা ভেঙে বলা হয়নি। তারা দুবেলা মুরগি খাবার লোভে মহা খুশি হয়ে থাকতে রাজি হয়েছিল। পরে আড্ডায় ফিরে এসে যখন বড় মামা ব্যাপারটা খুলে বলেছিলেন, তখন তারা বেজায় চটে গিয়েছিলেন। যদি কিছু হতো দাদা, গায়ের জোর দিয়ে ওনাদের সঙ্গে তো আর পেরে ওঠা যেত না। 2 মাস পরে বড় মামা সেখানে রেগুলার বসবাস করতে শুরু করে দিলেন। সঙ্গে গেল বঙ্কু ঠাকুর। তার রান্না যে একবার খেয়েছে সে জীবনে ভোলেনি। আর গেল নটবর বেয়ারা, তার 44 ইঞ্চি বুকের ছাতি রোজ সকালে বিকালে 8 ঘন্টা করে 2টি 8 মণি মুগুর ভাজে। আর ঝগড়ু জমাদার, সে 4-5 বার জেল খেতে এসেছে গুন্ডামি টুন্ডামির জন্য।
এরা কেউ শুধু ভূত কেন, ভগবানকেও বিশ্বাস করে না। আমরা বরানগরে ছিলাম, আমি ক্লাস 9-এ পড়ছি। এমন সময় বাবা পাটনা বদলি হয়ে গেলেন, আর আমার স্কুল নিয়ে হলো মুশকিল। বড় মামা তাই শুনে বললেন, কুছ পারবা নেই, আমার কাছে পাঠিয়ে দাও, এমন কিছু দূরত্ব পড়বে না। বেটা বঙ্কুর রান্না খাবে, আর আমিও আমার নতুন কবিতাগুলো শোনাবার লোক পাবো। বঙ্কুরা তো আর আজকাল আমার কবিতা শোনে না। ভালোই হলো। শেষ পর্যন্ত তাই হলো। মারা যেদিন সকালে পাটনা চলে গেলেন, আমার জিনিসপত্র বড় মামার ওখানে পাঠিয়ে দেওয়া হলো। আর আমিও সারাদিন স্কুল করে বিকালে গিয়ে সেখানে হাজির হলাম। মনটা তেমন ভালো ছিল না। মারাও চলে গিয়েছিলেন। আবার আমাদের ক্লাসের যোগু আর ভুটে বলে 2 ক্যাপ্টেন কিছুদিন থেকে এমনি বাড়াবাড়ি শুরু করেছিল যে স্কুলে টেকা দায় হয়ে উঠেছিল। আগে ওরাই আমার বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু পুজোর ছুটির সময় একটা সামান্য ব্যাপার নিয়ে ওরা এমন ছোট লোকের মতন ব্যবহার আরম্ভ করেছিল যে ওদের সঙ্গে সম্পর্ক বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। এখন ওরাই হলো ফুটবলের ক্যাপ্টেন এবং ক্লাবের সেক্রেটারি। সেদিনও ওদের সঙ্গে বেশ একটা কথা কাটাকাটি হয়ে গেছে, সে আবার অঙ্ক ক্লাসে। আমার একার দোষ নয়, কিন্তু ধরা পড়ে বকুনি খেলাম আমি। ওরা দেখলাম খাতার আড়ালে ফ্যাচ ফ্যাচ করে হাসছে। বাড়ি এসো মনটা একটু খারাপই ছিল। একেবারে জলের মধ্যে থেকে ঘাটের সিঁড়ি উঠে গেছে বারান্দা পর্যন্ত। বিশাল বিশাল ঘর, ঝগড়ু আর নটবর টকটকে করে রেখেছে। প্রায় সবগুলোই খালি, শুধু নিচের তলায় বসবার ও খাবার ঘরে আর দোতলায় 2টো শোয়ার ঘরে বড় মামা কয়েকটা দরকারি আসবাব কিনে সাজিয়েছেন। কেউ কোথাও নেই, বড় মামাও কোথাও যেন বেরিয়ে গেছেন। নিচে থেকে বঙ্কুর রান্না লুচি আলুর দম খেয়ে ওপরে গেলাম। বই রেখে আমার ঘরের সামনে চওড়া বারান্দা থেকে দেখি বাগানময় ঝোপঝাড়, আম গাছ, কাঁঠাল গাছও গোটা কয়েক আছে। গঙ্গার ধার দিয়ে জবা ফুলের গাছ দিয়ে আড়াল করা একটা সরু রাস্তা একেবারে নদীর কিনারে ঘেঁষে চলে গেছে। সেখানে 3জন মাঝি গোছের লোক মাছ ধরার ছিপ সারাচ্ছে। একজন বুড়ো আর 2জন আমার চেয়ে একটু বড় হবে। আমাকে দেখতে পেয়ে তারা নিজে থেকেই ডাকলো। দেখতে দেখতে বেশ ভাব জমে গেল। ওরা বলল পিছনের দিকের পুকুরে আমাকে মাছ ধরা শেখাবে, শনিবার নদীতে জাল ফেলবে, নিশ্চয়ই যেন আসি। বুড়োর নাম শিবু, আর ছেলে দুটো ওর ভাইপো, সিজি আর গুজি। বেশ লোকগুলো, বাড়ির মধ্যে আষ্ট না, চাকর বাকরদের এড়িয়েই চলতো। কিন্তু আমার সঙ্গে খুবই ডহরম মহরম হয়ে গেল। আমাকে সাপ কামড়ানোর ওষুধ, বিচুটি লাগানোর ওষুধ এইসব শিখিয়ে দিল, এবং তা আমাদের বাগানেই পাওয়া যায়। মামা মাঝে মাঝে খুব রাত করে বাড়ি ফিরত, আর দোতলায় একা একা আমি তো ভয়ে কাঠ হয়ে শুয়ে থাকতাম। শিবুদের কাছে সে কথা জানতেই যেই দিনই মামা বেরোতেন সেই দিনই ওরা জলের পাইপ বেয়ে উপরে উঠে বারান্দায় বসে আমার সঙ্গে কত যে গল্প করত তা ঠিক নেই। সব মাঝিদের গল্প, ঝড়ের কথা, নৌকা ডুবির কথা, কুমির আসার কথা, হাঙর মারার কথা, সমুদ্রের কত যে কথা। ওদিকে স্কুলের ঝগড়া বাড়তে বাড়তে এমন হলো যে ওই যোগু, ভুটে আর কে যেন নেলো বলে ওদের কে এক সাকরেট জুটেছে। এই 3জনকে অন্তত আচ্ছা করে শিক্ষা দিলে চলে না। শিবু বললে, বাবু, এখানে ডেকে এনে সবাইকে আচ্ছা করে পিটুনি লাগায়। বললাম,
না রে, শেষটা স্কুল থেকে নাম কাটিয়ে দেবে। তার চেয়ে এখানে এনে এমনি ভূতের ভয় দেখায় যে বাছা ধনেদের চুলদারি সব খাড়া হয়ে উঠবে। তাই শুনে ওরা তিনজনই হেসে লুটোপুটি। আমি বললাম, দেখ তোদেরকে তিনজনকে কিন্তু ভূত সাজতে হবে, আর আমি ওদেরকে ভুলিয়ে ভালিয়ে আনবো। তোদেরকে সব সাজিয়ে গুজিয়ে দেবো আমি। সাজিয়ে গুছিয়ে দেবেন কেন বাবু? রং টং মেখে দেবার দরকার হবে না। 3টে চাদর দেবেন, আমরা সাদা চাদর গায়ে জড়িয়ে গঙ্গার ধারে ঝোপের মধ্যে এমনি এমনি করে হাত লাড়বো আর ও করে শব্দ করব। দেখবেন ওদের পিলে চমকে যাবে। ছেঁড়া চাদর 3টে দিয়ে দিলাম। সত্যি ওদের বুদ্ধির তারিফ না করে পারলাম না। ভালোই হবে, তাহলে আমাকে কেউ সন্দেহই করবে না। বাড়িটা তো এমনি অপবাদ আছেই। শুক্রবার স্কুলে গিয়ে যোগু ভূতেদের সঙ্গে কথা বন্ধ করে দিলাম। বাবা, ওদের রাগ দেখে কে। কিরে হতভাগা, ভারী লাট সাহেব হয়েছিস যে, কথা বলছিস না যে বড়? বললাম, মেয়েদের সঙ্গে আমি বড় একটা কথা বলি না, ব্যাচেলার মামার শিক্ষা। তারা তো রেগে কাঁই। হ্যাঁ, মেয়েদের সঙ্গে মানে মেয়েদের আবার কোথায় দেখলি? বললাম, যারা ভূতের ভয়ে আমাদের বাড়ি যায় না তাদের সঙ্গে মেয়েদের আবার কি তফাৎ। অমনি যোগু রেগে ফস ফস করতে করতে বলল, এই খবরদার বলে দিচ্ছি, যা মুখে আসে তা বলবি নে গুপে। 100 বার বল, তোমরা ভীতু কাপুরুষ মেয়ে মানুষ। যোগু আমাকে মারে আর কি, শুধু অঙ্কের মাস্টার মশাই এসে পড়ল বলে বেঁচে গেল। স্কুলের ছুটির সময় ভূতে পিছনে এসে আমার কানে কানে বলল, সন্ধ্যেবেলা 7টার সময় তোমাদের বাড়ির বাগানে 8 ঘন্টা ধরে ঘুরে বেড়াবো আমরা। হ্যাঁ, 8 ঘন্টা। দেখি তোমাদের ভূতের তোর কতখানি। আমাদের চিনতে এখনো তোমাদের ঢের বাকি আছে, বুঝেছো? হ্যাঁ, আমি তো তাই চাই। শিবুরা আজকের কথাই বলে রেখেছিল। বাড়ি গিয়ে খেয়ে দিয়ে একটু এদিক ওদিক ঘুরলাম, ওদের দেখতে পেলাম না। একটু নার্ভাস লাগছিল, যদি ওরা ভুলে যায়। নদীর ধারে একটা ঝোপের পিছন থেকে গুজি ডেকে বলল, বাবু, সব ঠিক আছে আমাদের। প্রায় সঙ্গে সঙ্গে যোগু ভুটে নিল 3 কাপ্তেন এসে হাজির। বড় মামা বেরোচ্ছিলেন, ওদের দেখে আমাকে বললেন, তা বন্ধুদের কেষ্টনগরের মিষ্টি টিষ্টি দিস, সব একা খেয়ে ফেলিস নে যেন। কথাটা যেন না বললেই হতো। ওরা তো হেসে গড়াগড়ি, যেন ভারী রসিকতা হলো। বড় মামা গেলে খাওয়া দাওয়া সেরে বাগানে গেলাম। এক্ষুনি বাছারা টের পাবে। চারিদিকে অন্ধকার হয়ে এসেছে। একটু একটু চাঁদের আলোতে সব যেন কীরকম ছায়া ছায়া দেখাচ্ছে। আমার গাটা কেমন ছমছম করে উঠল। গল্প করতে করতে ওদের গঙ্গার ধারের সেই সরু রাস্তাতে নিয়ে এলাম। বাড়ি থেকে এই জায়গাটা আড়াল করা। পথের বাঁক ঘুরতেই আমার শুদ্ধ গায়ে কাঁটা দিল। ঝোপের পাশে 3টে সাদা মূর্তি, মাথা মুখ হাত সব ঢাকা। আবার হাত তুলে তুলে যেন ডাকছে, আর অদ্ভুত একটা গোঁ শব্দ। একটু একটু হাসিও পাচ্ছিল। যোগুরা 1 মিনিটের জন্য ভয়ে সাদা হয়ে গিয়েছিল।
কিন্তু তারপর আমার মুখের দিকে তাকিয়ে তবে রে হতভাগা, চালাকি করার জায়গা পাসনি বলে ছুটতে গিয়ে চাদর শুদ্ধ মূর্তিগুলোকে ঝাপটে ধরল। তারপরের কথা আমি নিজের চোখে দেখেও যেন বিশ্বাস করতে পারছি না। তোমরা আর কি করবে, ছোঁবা মাত্রই মূর্তিগুলো যেন ঝুরঝুর করে হাওয়ায় মিলিয়ে গেল, শুধু চাদর তিনটে মাটিতে পড়ে গেল। যোগু ভুঁটে নেল, তক্ষুনি মূর্ছা গেল। আমি পাগলের মতন ও শিবু, ও সিজি, ও গুজি করে ছুটে বেড়াতে লাগলাম। গাছের পাতার মধ্যে দিয়ে ঠান্ডা বাতাস বইতে লাগলো, আর গোলযোগ শুনে বঙ্কু, নটবর আর ঝগড়ু হল্লা করতে করতে এসে হাজির হলো। ওরা যোগুদের তুলে ঘরে নিয়ে গিয়ে চোখে মুখে জল দিল। আমার গায়েও মাথায় মিছিমিছি এক বালতি জল ঢালল। মামাকেও পাড়া থেকে ডেকে আনা হলো। এসে তো আমাকে কি বকুনি। বল লক্ষ্মী ছাড়া, চাদর নিয়ে গেছিলি কেন? হ্যাঁ, যত বলি শিবু, সিজি, গুজির কথা কেউ বিশ্বাস করতে চায় না। হ্যাঁ, তারা আবার কে? এতদিন আছি, কেউ তাদেরকে কোনোদিনও দেখেনি, শোনেনি, এ আবার কি কথা? হ্যাঁ, আনজা তাদেরকে খুঁজে যান। কিন্তু তাদের কি আর কখনো খুঁজে পাওয়া যায়? তারা তো আমার চোখের সামনে ঝুরঝুর করে কর্পূরের মতো নিভে গেছে। শেষ হলো পেনেটিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরের একটি নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।